দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, শ্লীলতাহানির অভিযোগ ইস্যুতে আনন্দ বার্তা রাজভবনে রাজ্যপালের তরফে ইতিমধ্যেই বিবৃতি জারি করা হয়েছে এবং আমরা দেখেছি যে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ, যে স্থায়ী কর্মী অর্থাৎ অস্থায়ী যে কর্মী রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন রাজভবনে চাকরিরত, এবং সেই জায়গা থেকে রাজ্যপালের যে বিবৃতি, আজ পুলিশকে ইগনোর করুন। আমরা দেখেছিলাম পুলিশের একটি অনুসন্ধান দলও গঠন করা হয়েছিল এবং সেই দলের তরফে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল। পুলিশ কোনো তথ্য চাইলে দেবেন না, রাজ্যপাল এমনটাই জানিয়েছেন। পাশাপাশি ফোনে পুলিশকে সাহায্য না করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। রাজভবনের যে বিবৃতিতে সেখানে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন লাইনে। দেবাশিস, কি কি বিষয় রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে? দেখো, আমরা দেখেছিলাম গত বৃহস্পতিবার রাজভবনের একজন অস্থায়ী কর্মী যেভাবে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল হেয়ার স্ট্রিট থানায়, তা নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। আর ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে রাজ্যপাল নেই কলকাতায়, তিনি গিয়েছেন কেরলে। এবং তিনি যেটা ওখান থেকে তিনি তার টুইটার হ্যান্ডেলে, যেটা এক্স হ্যান্ডেলে তিনি যেটা জানিয়েছেন এবং সেখানে নির্দেশিকা পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে এইভাবে রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু তদন্ত করা যায় না বা এফআইআর করা যায় না। এবং এর পাশাপাশি পরিষ্কারভাবে জানিয়েছে যে কোনোভাবেই যেন যারা রাজভবনের সঙ্গে যুক্ত যারা কর্মী, অস্থায়ী কর্মী, স্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন, তারা এই বিষয়ে যেন কোনো রকম মুখ না খোলে বা পুলিশকে যেন কোনো রকম সহযোগিতা না করে। কেন এর আগেই আমরা দেখেছিলাম বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে তিনি জানিয়ে দিয়েছিলেন যে রাজভবনে পুলিশের ঢোকার বিষয়ে বিধিনিষেধ এবং রাজ্যের এক মন্ত্রীর সেখানে ঢোকা নিয়ে বিধিনিষেধ এবং তার কোনো অনুষ্ঠানে যাবে না, এমনটাও কিন্তু নির্দেশ দিয়েছিল। আজকে এক্স হ্যান্ডেলে কিন্তু সে দেখা যাচ্ছে সেখানে পরিষ্কার জানিয়েছে যাতে এই রাজ্য সরকার যে তদন্ত করছে, পুলিশ যে তদন্ত করছে, সেই তদন্তে যাতে কোনো রকম কোনো মুখ না খোলে, টেলিফোনেও যাতে কোনো মুখ না খোলে, সেই ব্যাপারে কিন্তু তার এক্স হ্যান্ডেলে জানিয়েছে। এবং তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি স্পষ্ট জানিয়েছেন যে এইভাবে সংবিধানের যে নিয়ম আছে তাতে কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করা যায় না, রাজ্যপালকে গ্রেপ্তার করা যায় না বা এরকম করা যায় না। অর্থাৎ রক্ষা কবচ যে রয়েছে, মানে সংবিধান যা বলছে সেই সংবিধান অনুযায়ী সেই সংবিধানকে তুলে ধরেই রাজ্যপাল কিন্তু স্পষ্টত রাজভবনের স্থায়ী কর্মী, অস্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক কর্মীদের স্পষ্ট জানিয়েছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশকে যাতে কোনো রকম কোনো সহযোগিতা না করে বা মুখ না খোলা হয় সে ব্যাপারে কিন্তু স্পষ্টভাবে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। এবং যতদূর আমরা জানতে পারছি বিভিন্ন সূত্রে যে রাজভবনের কর্মী যারা রয়েছেন সেখানে তাদেরকে নির্দেশিকা ফোনে এবার টেলিফোনে জানিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে এ বিষয়ে একদম মুখ বন্ধ রাখার বিষয়। অর্থাৎ দেবাশিস, সংবিধানের ধারা অনুযায়ী যে রক্ষা কবচ পান রাজ্যপাল, সেই ধারাকে উল্লেখ করেই রাজভবনের তরফে বিবৃতি দেওয়া হয়েছে এবং এই সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। ধন্যবাদ তোমায়। শ্লীলতাহানির অভিযোগ ইস্যুতে আনন্দ বার্তা রাজভবনের তরফে যেরকম কর্মীদের বার্তা দেওয়া হয়েছে, পুলিশকে উপেক্ষা করার কথা বলা হয়েছে, পুলিশ কোনো তথ্য চাইলে দেবেন না, এমনটা রাজভবনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ফোনে পুলিশকে সাহায্য না করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে অডিও বার্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। কুণাল ঘোষ আজকে একটা টুইট করেছেন, তমলুকের 67 জন বিজেপি নেতা তারা পদত্যাগপত্র ইতিমধ্যে জমা দিয়েছেন জেলা সভাপতি তাপসী মণ্ডলের কাছে। এই ব্যাপারে কি বলবেন? প্রথমত হচ্ছে এইরকম জাতীয় কোনো খবর আমাদের কাছে নাই। কেমন, আমি জেলার একজন জিএস, এই জাতীয় কোনো খবর আমাদের কাছে নেই। ফলে এটা একটা ফেক নিউজ। শ্লীলতাহানি অভিযোগ ইস্যুতে আনন্দ বার্তা রাজ্যপালের, এবং আমরা দেখেছি রাজভবনের যে অস্থায়ী কর্মী শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবং সেই নিয়ে অভিযোগও জমা হয়েছিল কলকাতা হেয়ার স্ট্রিট থানায় এবং সেই নিয়ে পুলিশি তদন্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং রাজ্যপাল যে সাংবিধানিক রক্ষা কবচ পান সংবিধানের ধারা অনুযায়ী, সেই ধারাও স্মরণ করে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, যেখানে তিনি বলেছেন সংবিধানের 2টি ধারা অনুযায়ী রক্ষা কবচ পান রাজ্যপাল এবং রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই পুলিশের তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদালত কোনো ব্যবস্থা
পারে না, রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর করতে পারে না পুলিশ। এই নিয়ে পুলিশ যোগাযোগ করলে সাড়া দেবেন না রাজভবনের কোনো কর্মী, এমনটাই কিন্তু রাজভবনের যে বিবৃতি রাজ্যপালের তরফে দেওয়া হয়েছে এবং রাজভবনের যারা কর্মীরা রয়েছেন তাদেরকেও কিন্তু বলা হয়েছে, সকলের উদ্দেশ্যে এই বিবৃতি জারি করা হয়েছে, রাজভবনের কর্মীদের উদ্দেশ্যে এই বিবৃতি দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছিলাম যে লালবাজারের বিশেষ কমিটির তরফে যে অনুসন্ধান দল গঠন করা হয়েছিল, সেই অনুসন্ধান দলই কিন্তু রাজভবনের যারা অন্যান্য কর্মী রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাও জানানো হয়েছিল। অন্যদিকে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে সংগ্রহ করা হবে এমনটাও বলা হয়েছিল। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সিভি আনন্দ বোসকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে তিনি তোপ দেখেছেন, রাজ্যপালের পদকে কলঙ্কিত করেছেন বর্তমান রাজ্যপাল। এই নিয়ে বিজেপির অবস্থান কি, এমনটাই প্রশ্ন তুলেছেন এবং সরাসরি আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর জনসভা থেকে শোনাব। তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে, সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল। মেয়ের বয়সী একটা বোনকে শ্লীলতাহানি করেছে, সে থানায় গিয়ে অভিযোগ করেছে, আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে। বিজেপির অবস্থান কি? আর এবার যে খবরে নজর রাখবো, আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ প্রচারে বেরিয়েছিলেন তিনি, আর সেই সময় তার গাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে আসছে। প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন মিতালি বাগ। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে এলেও এই অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। আপনাদের জানিয়ে রাখবো, আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ, তার গাড়ি ভাঙচুর করা হয় এবং যে মিতালি বাগ একেবারে আরামবাগের ভূমিকন্যা, এবছর তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে। এর আগে আমরা দেখেছিলাম দুবারের জয়ী সাংসদ ছিলেন অপরূপা পোদ্দার, কিন্তু তার জায়গায় মিতালি বাগকে প্রার্থী করা হয়েছে। দীপাঞ্জন রায় রয়েছেন ফোন লাইনে। দীপাঞ্জন, কি জানা যাচ্ছে সব মিলিয়ে, ঠিক কি কারণে তৃণমূল প্রার্থীর গাড়ির উপর হামলা চালানো হয়, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, যেটা আমরা জানতে পেরেছি, আজ সকাল থেকে মিতালি বাগ থানা খুলে প্রচার করছিল। ফার্স্ট সকালে সেখানে শুরু করে দেয় প্রচার মিতালি বাগ। তার কিছুক্ষণ পরেই, অর্থাৎ যেখানে গাড়ি রেখে মিতালি বাগ প্রচার করছিল, সেইখানে দেখা যায় যে কিছু দুষ্কৃতী সেই গাড়ির উপরে লাঠি এবং বাঁশ নিয়ে চড়া হয়, গাড়ির কাঁচগুলিকে ভেঙে দেওয়া হয়। যদিও সেই গাড়ির মধ্যে মিতালি বাগ ছিল না বলে অনেকটাই রেহাই, কিন্তু যেটা জানা যাচ্ছে, যেটা মিতালি বাগ বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, বিজেপি এইখানে প্রচার করতে দেবে না বলেই মিতালি বাগের উপরে হামলা করা হয়েছে বা এই ভাঙচুর চালানো হয়েছে। কারণ তারা মানুষের মধ্যে ভয় সঞ্চারের সৃষ্টি করতে চাইছে, যাতে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট না দেয়, ভোটে প্রভাবিত করতে চাইছে বলে অভিযোগ করে। যদিও বিজেপি এই ঘটনায় পুরোপুরি অস্বীকার করেছে। তারা বলছে যে তৃণমূল যে দুর্নীতি করেছে, যে কাটমানি, যে চাকরি দুর্নীতি করেছে, তারই প্রতিফলন স্বরূপ জনরোষের শিকার হয়েছে মিতালি বাগ। ওইখানে বিজেপির সেরকম প্রভাব না থাকলেও সিপিএম এর প্রভাব রয়েছে বলে অভিযোগ করে বিজেপি, যে সিপিএম ঘটিয়ে থাকলেও ঘটিয়ে থাকতে পারে, এখানে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়, পুরো দাবিটাই নস্যাৎ করে দিয়েছে। ধন্যবাদ। দীপাঞ্জন রায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে, আরামবাগ তৃণমূল প্রার্থী আরামবাগের মিতালি বাগ। তিনি কি বলছেন, কি অভিযোগ? ধিৎকার জানানো ছাড়া কি আছে? একটা মহিলার ওপরে আক্রমণ। আপনারা তো এর আগেও দেখেছেন, যখন প্রচার করতে এসেছিলাম, এই পঞ্চায়েতের প্রধান যিনি মাতা পিতা সেজেছেন, এখানের অভিভাবক হয়েছেন, মানুষকে পরিষেবা দেবে বলে শপথ গ্রহণ করেছে, তিনি তো প্রথমে আটকেছেন। এটা তো দুধ কা দুধ পানি কা পানি এখান থেকে হয়ে যাচ্ছে। কোথা থেকে ইন্ধন, কাদের ইন্ধন, কেন ইন্ধন, কিসের জন্য ইন্ধন, এত ভয় কিসের? যোগ্য জবাব মানুষ দেবে, মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি। ধিৎকার জানানো ছাড়া কি আছে? একটা মহিলার। পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ কি বলছেন পাল্টা শোনাই। এখন তো যাই কিছু হবে সব বিজেপির দিকে অভিযোগ থাকবে, কারণ তৃণমূল সবেতেই বিজেপির ছায়া দেখতে পায়। উনি ওখানে প্রচারে গিয়েছেন। আমার কাছে যতটুকু খবর আছে যে মোস্তাফাপুর যে জায়গাটা, ওই জায়গাটাতে কিছু কেমন ওখানে সিপিএমের কার্যকর্তা আছে এবং সাধারণ মানুষ যারা ভোটার, তারা তৃণমূলের থেকে বঞ্চিত হয়েছে। কারোর চাকরি গেছে, কেউ কারমানি খেয়েছে,
বিভিন্নভাবে বঞ্চিত আছে, তাদের বিক্ষোভ এবং সিপিএমের যারা আছে তাদের উস্কানি, তার ফলে এই ঘটনাটা ঘটেছে। পুরোপুরি জনরোষ এবং এতে কিছু সিপিএমের উস্কানি ছিল। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। যে দুটি ভিডিও সামনে এসেছে, গতকাল আমরা দেখেছিলাম বিজেপির মণ্ডল সভাপতি, সন্দেশখালীর 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, যে ভিডিওতে তিনি অভিযোগ করেছিলেন যে সন্দেশখালীর গোটা ঘটনা সেটা পূর্ব পরিকল্পিত, সাজানো হয়েছে এবং যার সবটা নিয়ন্ত্রকের ভূমিকায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থের বিনিময়ে মিথ্যা দর্শনের অভিযোগ আনা হয়েছে, আর যে অভিযোগ বারবার শাসক দল তৃণমূল কংগ্রেস করে গিয়েছে। আমরা দেখেছি যে সন্দেশখালী ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বরা তারা যতবার লোকসভা ভোটের নির্বাচনে এ রাজ্যে এসেছেন, সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে প্রচারে ঝড় তুলেছে বিরোধী শিবির। আর এবার যে সন্দেশখালীর ভাইরাল ভিডিও, তা নিয়েই সরাসরি লাভপুরের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেছেন এবং যেখানে তিনি বলেছেন বাংলার মায়েদের অপমান করবেন না এবং আপনাদের সতর্ক করছি, এমনটাও মন্তব্য করেছেন। পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছে সন্দেশখালীতে যে নারী নির্যাতনের অভিযোগ, সেই অভিযোগ সাজানো। এবার প্রকাশ্যে আসা যে ভিডিও, সেই ভিডিওকে সামনে রেখে একেবারে লাভপুরের সভা থেকে একই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেখানে বিজেপিকে একহাত নিয়েছেন তিনি, পাশাপাশি বার্তা দিয়েছেন তিনি বাংলার মায়েদের অপমান করবে না। অন্যদিকে সরাসরি বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন, আপনাদের সতর্ক করছি, টাকা ছড়ালে ফেরত পাওয়া যায় কিন্তু মায়েদের আত্মসম্মান হারালে তা ফেরে না, এমনটাই বলেছেন আজ লাভপুরের প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে একইভাবে কৃষ্ণনগরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সরাসরি বিজেপিকে নিশানা করেছেন, যেখানে তিনি বলেছেন সন্দেশখালীতে ধর্ষণের ভুয়ো অভিযোগ এবং পাশাপাশি তিনি বলেছেন সন্দেশখালীতে শুভেন্দুর কথায় মহিলাদের মগজ ধোলাই করা হয়েছে, সন্দেশখালী নিয়ে নাটক করছে বিজেপি, সন্দেশখালীর আসল সত্য ফাঁস হয়ে গিয়েছে। এমনটাই আজ কালীগঞ্জের সভা থেকে সরাসরি বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালও সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এই সন্দেশখালীর যে ঘটনা তা পূর্ব পরিকল্পিত। ঠিক কি বলেছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের শোনাবো, তবে তার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লাভপুরের সভা থেকে ঠিক কি বলেছেন শোনাই। অন্যদিকে তৃণমূলের তরফে পরপর এই ভাইরাল ভিডিওকে সামনে রেখে কি কি বার্তা উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে শশী পাজা, সাগরিকা ঘোষ কি বলেছেন শোনাবো। সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো, মনে রাখবেন টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিচ্ছি। আর বাংলা মাকে যারা কলঙ্কিত করেছে, সন্দেশখালী করে সারা দেশের সামনে বাংলার 10 কোটি মানুষের মাথা হেয় করে দিয়েছে, ছোট করে দিয়েছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। মায়েরা বিসর্জন দেবেন তো? This was the idea with which बांग्ला विरोधी बीजेपी तरीके से बंगाल के विरुद्ध जो बीजेपी है उनकी यही रचना थी और एक भयानक प्लॉट उन्होंने रचा। जैसे बीजेपी ने इस राज्य के लिए, बंगाल के लिए फंड्स बंद कर दिए हैं, बंगाल को डिफेम किया, मलाइन किया और इस तरीके से जो है राष्ट्रीय स्तर पर बंगाल की एक गलत धारणा की कोशिश की। हम लोग दुखी हैं इस बात से कि भाजपा के संग सेंट्रल एजेंसीज और कमीशंस भी, नेशनल कमीशन भी आया, वुमेन कमीशन भी आया, SC/ST कमीशन भी आया,
सभी उसी धारा में चलते गए। तो ये एक बहुत गलत हुई। और सबसे तकलीफ इस बात की है कि महिलाओं की इज्जत को उछाला गया और महिलाओं की इज्जत को लेके इसको बनाया गया, ये पूरी कहानी को बनाया गया। ये सबसे दुखदायक है। और उनको पढ़ाया गया, सिखाया गया और कभी पैसों के बदले नहीं। और ये संदेश खाली को जीवित रखने के लिए, इस मुद्दे को जीवित रखने के लिए, क्योंकि बंगाल में 7 दफा के निर्वाचन है, इसको जीवित रखने के लिए शुभेंदु अधिकारी और कई ऐसे नेतागण भारतीय जनता पार्टी के मोबाइल्स देते रहे, पैसे देते रहे, आरोपों को बढ़ाते रहे। और वही हमें कह रहा है कि केंद्र में भी मंत्रियां थे, आज के दिन जो कैंडिडेट्स भी हैं, उन्होंने कहा सामूहिक बलात्कार। सब कोई कहे, ऊपर से नीचे तक जो जो आरोप थे सबको माफी मांगना है। इतना बड़ा षड्यंत्र, बीजेपी ने एक बहुत ही बड़ा षड्यंत्र रचने की कोशिश की संदेशखाली में। इस वीडियो से पता चलता है कि एक भी रेप नहीं हुआ है संदेशखाली में, कोई सामूहिक बलात्कार नहीं हुआ है संदेशखाली में, रेप नहीं हुए हैं संदेशखाली में। ये बीजेपी का षड्यंत्र है, बीजेपी का नाटक है, ये पूरा का पूरा साजिश है, बीजेपी की साजिश है कि यहाँ हिंसा फैले, हिंदू मुस्लिम विभाजन हो और राजनीतिक बवाल मचे और इस बवाल में राष्ट्रपति शासन बंगाल में लागू हो जाए। আপনাদের একে একে শোনালাম তৃণমূলের তরফে পরপর কি প্রতিক্রিয়া উঠে এসেছে। এই সন্দেশখালী, যে সন্দেশখালী গত 5ই জানুয়ারি রাজ্য রাজনীতির শিরোনামে এসেছে এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে বারবার আমরা দেখেছি যে রাজ্যের প্রধান বিরোধী শিবির বিজেপি এবং বারবার কেন্দ্রীয় নেতৃত্বরা তারা যখন বাংলায় ভোট প্রচারে এসেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, পাশাপাশি রাজনাথ সিং, সবার মুখে কিন্তু এই সন্দেশ ইস্যুকে সামনে রেখে তৃণমূলকে নিশানা করেছেন রাজ্যের শাসক দলকে। এবার এই সন্দেশখালী নিয়ে গতকাল যে ভাইরাল ভিডিও সামনে এসেছে, যেখানে বিজেপির মণ্ডল সভাপতি তিনি নিজেই বলছেন যে সন্দেশখালীর এই ঘটনা সাজানো এবং যার প্রধান নিয়ন্ত্রকের ভূমিকায় ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্থের বিনিময়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ সামনে আনা হয়েছে। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। সন্দেশখালীর বিজেপি নেতার স্বীকারোক্তিতে একদিকে রাজনৈতিক তরজা, অন্যদিকে ঘরোয়া বিবাদে জড়িয়ে পড়ল বিজেপি। শনিবার তৃণমূল প্রচারিত স্টিং অপারেশনের ভিডিওয় দেখা যায় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বাড়িতে চড়াও হন দলের মহিলা সমর্থকরা। গঙ্গাধরকে হেফাজতে নিয়ে রাজ্য পুলিশ তদন্ত করুক বলে দাবি করেছেন কুণাল ঘোষ। সন্দেশখালীর নারী নিগ্রহের যে ঘটনা নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরব হয়েছেন, রাজ্যে নির্বাচনী প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপি নেতৃত্ব সন্দেশখালীকে রাজনৈতিক হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শানিয়ে চলেছেন। সেই পটভূমিতেই শনিবার একটি ভিডিও সামনে এসেছে। প্রায় 32 মিনিটের ফুটেজে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে ধর্ষণের অভিযোগ অর্থের বিনিময়ে সাজানো ঘটনা বলে দাবি করতে শোনা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালীতে পরিকল্পিতভাবে চক্রান্ত করা হয়েছিল। তিনি প্রথম থেকে যে দাবি করে এসেছিলেন তারই স্বীকৃতি মিলেছে ওই ভিডিওতে। একইভাবে সাংবাদিক সম্মেলন ডেকে সেই ভিডিও দেখিয়ে বিজেপি বাংলাকে অপমান করেছে বলেও দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি পাল্টা ভিডিওর সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করে। গঙ্গাধর সিবিআইকে মেল করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। রবিবার সেই গঙ্গাধরকেই নিশানা করলেন সন্দেশখালীর মাঝের পাড়ার বিজেপি সমর্থক মহিলারা। এদিন তার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন তারা। তাদের দাবি গঙ্গাধর বহিরাগত, ধর্ষণের ঘটনা সাজানো বলে তাদের অপমান করেছেন গঙ্গাধর। উনি টাকা খেয়েছেন বলে উনি বলছেন টাকা খাওয়ার কথা। আমাদের কেউ টাকা দেয়নি,
আর আমরা টাকা নেবও বা কেন? আমরা পার্টির থেকে আন্দোলন করিনি, আমরা মহিলাদের আন্দোলন, গ্রামবাসীরা আমরা আন্দোলন করেছি, আমাদের চাষিরা আন্দোলন করেছে, মা বোনরা আন্দোলন করেছে, তাদের নির্যাতিত হয়েছে, তারা সেই সূত্রে আন্দোলন করে। গঙ্গাধর কয়ালকে যেভাবে ফাঁসানো হয়েছে তার বিরুদ্ধে আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। এই টিএমসি পারে না, এমন কোনো কাজ নেই। এদিন দিন দুয়েকের বিতর্কের পর শনিবার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর ফের সন্দেশখালী নিয়ে সরব হয়েছেন তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার দাবি, অবিলম্বে বিজেপি নেতা গঙ্গাধরকে হেফাজতে নিয়ে তদন্ত করুক রাজ্য পুলিশ। গঙ্গাধর সিবিআইকে ওই বিতর্কিত ভিডিও নিয়ে তদন্তের দাবি জানিয়ে মেইল করেছেন। কুণাল বলেন, নারী নির্যাতনের বিরাট ষড়যন্ত্র সন্দেশখালীর ওই ভিডিওই ধরা পড়েছে। যেটা বলে ফেলেছেন সত্য কথা বেরিয়ে গেছে, তো সত্য কথা বলার পর যদি কেউ বলে যে আমি এই নই ও নই, এবার পুরোদস্তুর এটা তদন্ত চাই। কত রকম ষড়যন্ত্র হতে পারে, অর্থাৎ এই মহিলাকে দিয়ে ধর্ষণের অভিযোগ করাও, মামলা করাও, জমায়েত করো, টাকা দাও, এই যে লোকটি, একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে। আর বাংলা মাকে যারা কলঙ্কিত করেছে, সন্দেশখালী করে সারা দেশের সামনে বাংলার 10 কোটি মানুষের মাথা হেয় করে দিয়েছে, ছোট করে দিয়েছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। লোকসভা ভোটে কেন্দ্রের শাসক দল বাংলাকে নিশানা করতে সন্দেশখালী কাণ্ডকে বেছে নিয়েছে। এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বস্তুত মোদীকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে চেয়েছে তৃণমূল। কলকাতা টিভি। কুণাল ঘোষ, রাজ্য পুলিশ তদন্ত করুক এমনটাও যেমন বলেছেন তিনি, অন্যদিকে এই ভিডিওতে যাকে দেখা গিয়েছে বিজেপির মন্ডল সভাপতি অর্থাৎ গঙ্গাধর কয়ালকে পুলিশ হেফাজতে নিক এমনটাও দাবি করেছেন কুণাল ঘোষ। আর কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন তিনি শোনাই। এটা একটা রাষ্ট্রদ্রোহিতার কাজ। মুখপাত্র হয়ে গেছেন কিনা সেটাও আমার জানা নেই। আর প্রথম কথা হচ্ছে, কুণাল ঘোষ যে বক্তব্য রাখছেন যে বিষয়ের উপরে ভিত্তি করে, আমরা মনে করি দলের পক্ষ থেকে আমাদের দলের হিসাবে বা আমাদের যা খোঁজ খবর এবং আমাদের নিজস্ব দলের তদন্ত যেটা আমরা পেয়েছি, এই ভিডিওটা সম্পূর্ণ ফেক, প্লান্টেড, ডক্টর। ভিডিওটা যে আপলোড করা হয়েছিল সেটা এডিটেড। সাধারণত এ ধরনের স্টিং অপারেশন যখন আপলোড করা হয় তখন কোর যে ভিডিওটা থাকে সেটা কি করা হয়, এবং এটি এডিটেড একটা ভিডিও, এবং যে ইউটিউব চ্যানেলে এটাকে আপলোড করা হয়েছিল সেদিনই সেটা জন্মগ্রহণ করেছে, এবং তাদের একমাত্র কীর্তি হচ্ছে এই ভিডিও ফুটেজটা আপলোড করা। আবার বলছি, পার্টি মনে করছে, আমি তো আমার দলের অবস্থানই বলবো, দল আমার মুখপাত্র বলে মনে করে, বা সেই জন্য আমার দলের অবস্থান হচ্ছে এই ভিডিওটি ফেক। এটাই আমাদের দলের অবস্থান। রোড শো শেষে শামশেরগঞ্জের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখব। কংগ্রেসের নেত্রীকে রাজভবনে ঢুকতে দেবো না। আরে আপনি বাংলার রাজ্যপাল পদের কলঙ্ক। আপনি যতদিন বাংলায় এই রাজভবনে থাকবেন, বাংলার মানুষ এই রাজভবন বয়কট করবে, আপনি শুনে রেখে দিন। আর আমি আজকে আপনাদের বলবো যে আগামী দিন যে যেখানে আছেন, আপনাদের তৃতীয় দফায় ভোট আগামী 7 তারিখ, প্রচারের শেষ দিন আজকে আমি আপনাদের কাছে প্রচারের শেষ দিনে এখনো আধ ঘন্টা সময় রয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, গরম বাড়ছে, আপনাদের বাড়ি ফিরতে হবে। আমি বিজয় মিছিল করতে শামশেরগঞ্জে আসব। আমি আপনাদের বলছি, শপথটা আপনাদের নিতে হবে। আমার, আপনার, সবার প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, বাংলার, মালদার, মুর্শিদাবাদের, শামশেরগঞ্জের, সুজাপুরের, ফারাক্কার, বৈষ্ণবনগরের প্রার্থী, তৃণমূলের প্রার্থী শাহনওয়াজ আলী রেহানকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী 7 তারিখ মাথা উঁচু করে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কি মায়েরা, ভাইয়েরা, বিজেপিকে জবাব দেবেন তো? দেবেন তো? উচিত শিক্ষা দেবেন তো? প্রথম 2 দফায় ভোট হয়েছে।
প্রথম দফায় গণতান্ত্রিকভাবে এদের মাথা ভেঙেছি, আর দ্বিতীয় দফায় এদের ঘাড় ভেঙেছি। তৃতীয় দফার দায়িত্ব আপনার, মেরুদণ্ডটা ভাঙতে হবে, মালদা মুর্শিদাবাদের দায়িত্ব। চতুর্থ দফা 13 তারিখ ভোট, বহরমপুর। বিজেপির এজেন্টের খেলা শেষ, কোমরটা ভাঙবো। পঞ্চম দফা 20 তারিখ হাওড়া হুগলি, হাঁটু ভাঙবো। 6 তারিখ ষষ্ঠ দফা 25 তারিখ জঙ্গলমহল মেদিনীপুর, পাটা ভাঙবো। আর সপ্তম দফা আমি আছি ডায়মন্ড হারবার, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, মথুরাপুর, জয়নগর। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ চূর্ণ বিচূর্ণ করে ভেঙে বলো হরি হরি বল। বহিরাগতদের, বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের 1 লক্ষের ব্যবধান শামশেরগঞ্জ থেকে দিতে হবে, 1 লক্ষের ব্যবধান। আমি আমার এলাকার জন্য যেভাবে পড়ে থেকে উন্নয়ন করেছি, আপনারা 1 লক্ষের ব্যবধান সুনিশ্চিত করুন। শামশেরগঞ্জের সার্বিক দায় দায়িত্ব উন্নয়নের দায়ভার আমার, আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা করুন। খালি আমি কথা দিয়ে কথা রাখি। আপনাদের মাথায় রাখতে হবে, একমাত্র দল তৃণমূল কংগ্রেস। এদের পতন সময়ের অপেক্ষা, কেউ এদেরকে ক্ষমতায় আর ফিরিয়ে আনতে পারবে না। আচ্ছে দিনের কি নমুনা, 400 টাকার রান্নার গ্যাস 1100 টাকা, 40 টাকার ডিজেল 92 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, 17 টাকার কেরোসিন 75 টাকা, 3 টাকার ডিম 7 টাকা, 70 টাকার রসুন 430 টাকা, 110 টাকার চা পাতা 280 টাকা। আচ্ছে দিন আসবে বাবা। কবার দেখেছেন কংগ্রেসের নেতা সিপিএম এর নেতাকে দিল্লিতে গিয়ে দরবার করে বিজেপির নেতাদের কাছে গিয়ে বলতে যে মানুষের টাকা আটকে রেখেছো, ছাড়ো? এই যে ঠিক কথা বলেছে, আমি এই কথাগুলো মুখে আনতে চাই না। দেখুন, মানুষ বোঝে যে বিজেপির কে এজেন্ট আর বিজেপির কে বি টিম। যে ভাষায় বিজেপি কথা বলছে, প্রদেশ কংগ্রেসের নেতারাও সেই ভাষায় কথা বলছে। আপনারা খালি তৃণমূলের হাত শক্তিশালী করুন। ভারতবর্ষে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নির্ভর করছে বাংলায় তৃণমূল কত ভালো ফল করে, এবং সেই জোটের চালিকা শক্তির আসনে যাতে বাংলার মানুষ থাকে এবং শামশেরগঞ্জের মানুষ থাকে, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। যারা মানুষের সাথে প্রতারণা করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে। অনেক হয়েছে ভিক্ষা, এবার দিতে হবে শিক্ষা। শামশেরগঞ্জের বহিরাগত বিরোধী বিজেপির অন্যায় ভেসে যাবে শামশেরগঞ্জের প্রতিরোধের বন্যায়। এই ভোট শুধু তৃণমূল প্রার্থীকে জেতানোর ভোট নয়, বিজেপিকে ভারত থেকে পরাজিত করে, বাংলা থেকে বিতাড়িত করে বাংলার মাটির ক্ষমতা ভারতবর্ষে প্রমাণিত করার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। মুর্শিদাবাদের মানুষের কি ক্ষমতা, এই মাটির কি ক্ষমতা, বাংলার মানুষের কি ক্ষমতা, সেটা প্রমাণ করার ভোট। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। এতদিন ধরে বাংলার মানুষকে 3 মাস ধরে সন্দেশখালি, কালকে হয়ে গেল তো সন্দেশখালি, তো খেলা শেষ করে দিয়েছে। কথায় কথায় ইডি সিবিআই, ভারতবর্ষের সংবিধান থাকবে, বিজেপি থাকবে না। যারা ইডি সিবিআই এর কথায় চমকাচ্ছ বাংলার মানুষকে, ঘাড় ধরে আগামী দিনে এই ইডি সিবিআই জেলে ঢোকাবে। সময়ের অপেক্ষা। সংবিধানটা থাকবে। তোমরা সংবিধান বদলাতে চাও, মানুষ সংবিধান বদলাতে দেবে না। আপনারা খালি নিজের অধিকারটাকে সামনে রেখে লড়াই করুন, ভোট দিন। বাকি যা আছে আমরা লড়ে নেবো, কত ধানে কত চাল বুঝে নেবো।
আমি আপনাদের বলছি তো, এত ইডি সিবিআই লাগিয়েছে, কি করেছে? আমাদের কাঁচকলা কেশাগ্র স্পর্শ করতে পারোনি। যত বিরোধিতা কুৎসা ষড়যন্ত্র করেছ, জনসমর্থন তত বেড়েছে, তত মানুষের ভালোবাসা বেড়েছে। যত এজেন্সি লাগিয়েছ, ভোটের ব্যবধান বেড়েছে। আমরা মানুষের ক্ষমতায় বিশ্বাস করি। আমরা দিল্লির স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না। আমরা মানুষের ক্ষমতাকে সামনে রেখে লড়ছি। মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী। যেদিনকে মানুষ চাইবে না, দিল্লির স্বৈরাচারীদের অহংকার দম্ভ মাটিতে মিশিয়ে দিয়ে চূর্ণ বিচূর্ণ করতে 5 সেকেন্ডের বেশি সময় মানুষের লাগবে না। আমি আপনাদের খালি এটুকুই বলবো, যারা রিমোট কন্ট্রোল করে দিল্লি থেকে আপনাদের জীবন পরিচালনা করতে চেয়েছিল, ইভিএম এর বোতাম টিপে তাদের জীবন অন্ধকার করে দেবেন আগামী 7 তারিখ। কথায় আছে না বাংলায়, স্যাকরার টুকটাক কামারের একঘা। 7 তারিখ আপনি সেই সুযোগটা পাচ্ছেন। এমন জোরে জোড়া ফুলের বোতামটা টিপবেন যে বিজেপির এজেন্ট আর বিজেপি দুজনেই যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে। আর আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন খেলা হবে, তখন পদ্ম ফুল উপড়ে ফেলা হবে আর জোড়া ফুলের মেলা হবে। উন্নয়নকে সামনে রেখে মানুষ তৃণমূল কংগ্রেস। অন্যান্য আরো খবরের আপডেট নিয়ে ফিরছি বিরতির পর। সমাজ মাধ্যমে উপস্থিত বুদ্ধদেব ভট্টাচার্য। সূর্যকান্ত মিশ্রের সমাজ মাধ্যমে পোস্ট বুদ্ধদেব বাবুর বার্তা। তবে এই বুদ্ধবাবু আসল নন, আসলে এটি হলো তার এআই অবতার। লোকসভা ভোটের আগে দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করতে উদ্যোগ সিপিএম এর, বিষয়টিকে কটাক্ষ তৃণমূলের। দীর্ঘদিন ধরে অসুস্থ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গত বছর আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ে হাসপাতাল থেকে ফেরার পর আপাতত ঘরেই নিয়মিত চিকিৎসকদের দেখভালে রয়েছেন বুদ্ধবাবু। অশীতিপর নেতার ভাবমূর্তি এখনও জনমানসে স্বচ্ছ। ভোটের প্রচার থেকে বহু দূরে থাকা বুদ্ধবাবুকে এবার সরাসরি ভোটারদের সামনে হাজির করার অভিনব পন্থা নিল সিপিএম। বিশ্বজুড়ে নতুন করে জনপ্রিয় হতে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে এবার সরাসরি সমাজ মাধ্যমে বুদ্ধদেবকে নিয়ে আসা হলো। শনি সন্ধ্যায় সিপিএম এর প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সমাজ মাধ্যমে বুদ্ধবাবুর এআই অবতারের ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা যায় স্বভাবসিদ্ধ ধুতি পাঞ্জাবিতে তাঁর একান্ত নিজস্ব স্টাইলে বুদ্ধবাবু তৃণমূল সরকারকে কটাক্ষ করছেন। কি ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়, সন্দেশখালীতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনো ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমার রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে। ভিডিওটিতে বুদ্ধবাবুর নকল কণ্ঠস্বরের পাশাপাশি সাম্প্রতিক হলিউড ব্লকবাস্টার ছবি ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার থেকে নেওয়া একটি যন্ত্রসঙ্গীত বাজতে শোনা যাচ্ছে। রাজনীতিবিদদের কাজ হচ্ছে 10 বছর পর কি হবে এটা দেখতে পাওয়া। যিনি দেখতে পান না বা যারা দেখেও চোখ বন্ধ করে থাকেন, এরা সমাজের পক্ষে ভালো নয়, ক্ষতিকারক। এই মেসেজটাই আবার বুদ্ধদেব বাবু দেবার চেষ্টা করেছেন। সেই মেসেজটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টেকনোলজি ব্যবহার করে পৌঁছে দেওয়া হয়েছে। সিপিএম এর এই প্রয়াসকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ইন্টেলিজেন্ট এফর্ট, কিন্তু গুণমানে সেটা হয়নি। যারা বুদ্ধবাবুকে আমরা কাছ থেকে দেখেছি বা যারা দেখেছেন, পুরো চেহারা, কণ্ঠ ইত্যাদি, আমার মনে হয় ওই জায়গায় আরো 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 প্রযুক্তিগত কাজে উন্নতির প্রয়োজন ছিল। তবে একটা চেষ্টা করেছেন তারা, সেটা তাদের মতো করে তারা প্রচারে চেষ্টা করেছেন। তবে এখন যে ওনাদের কোনো নেতা নেই, নেতৃত্বের সংকটে ভুগছেন। হ্যাঁ, এআই, আমি আগের দিনই বলেছিলাম সিপিএম ব্যাপারটাই এআইতে আছে, তো তারা যে সেই পথেই গেছেন এটা বোঝা যাচ্ছে। পাম অ্যাভিনিউয়ের ছোট্ট দুকামরার ফ্ল্যাটেই থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিন্দুমাত্র আড়ম্বর পছন্দ করেন না, সঙ্গী তার প্রিয় কিছু বইপত্র। পড়তে পারেন না, কিন্তু নিয়মিত তাকে খবরের কাগজ বা নানা বইপত্র পড়ে শোনান স্ত্রী মীরা ভট্টাচার্য।
2019 সালের ফেব্রুয়ারিতে সিপিএম এর ব্রিগেডে হাজির হন বুদ্ধবাবু। অসুস্থতার কারণে গাড়ি থেকেই নামতে পারেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতি লক্ষ্য করে যা গর্জন ওঠে ময়দানে, সিপিএম নেতৃত্ব বুঝতে পারেন বুদ্ধবাবুর ভাবমূর্তি এখনো অমলিন। আর লোকসভা ভোটে সেই ভাবমূর্তিকেই এখন কাজে লাগাতে চাইছে সিপিএম নেতৃত্ব। কলকাতা টিভি। 4টে 4 দিক আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।